নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত একটা ছোট গল্প দখল। শুরু করছি আজকের গল্প দখল। ছানার জলের রঙের ভোর। দাওয়াতে বসে আছেন শৈলজা। খানিক আগেই রোজকার মতো ঘুম অলস পায়ে ছেলে বিনয়েন্দ্র উঠোন ধরে গেল খড়গাদার পিছনে, প্রস্রাব করে ফিরবে। শৈলজার ঘুম কমতে কমতে তলানিতে ঠেকেছে। অন্ধকার থাকতেই এসে বসেন বাইরে। 85 বছরের সঙ্গে যোগ হয় আরও একটা দিন। নাতনির বিয়েটা মনে হচ্ছে দেখে যেতে পারবেন। শরীরটা বসে আছে। গত 15-16 বছর ধরে পার্বণ অনুষ্ঠানের আগে মৃত্যু ভয় বড় কাবু করে ফেলে তাকে। আর ঠিক 40 দিন পরে বিয়ে। জীবনের কোনো সকাল্লাদ আর অপূর্ণ রইল না। বিনয়েন্দ্র ফিরে আসছে। একটু উঁচু করে ধরেছে ধুতিটা। খালি গা, আবছা অন্ধকারেও ধপধপ করছে গায়ের রং। অবিকল ওর ঠাকুরদা। কানে জড়ানো পৈতেটাও এখনো নামায়নি। শৈলজা জানতে চান, দেখলু? বিনয়েন্দ্র মায়ের দিকে তাকিয়ে বোঝা পড়ার হাসি হাসে। বলে, দেখলি। মন মিজাজ কিরকম? বিনয়েন্দ্র নিজের শোয়ার ঘরের দাওয়ার দিকে যেতে যেতে বলে, বেশ ফুরফুরে লাগল্লা। আশ্বস্ত হন শৈলজা। বাড়িতে বিয়ের মতো একটা শুভ কাজ এগিয়ে আসছে। শ্বশুরমশাইয়ের মেজাজটা এই সময় ভালো থাকা খুবই দরকার, নয়তো কখন কি অনিষ্ট করে বসেন। যদিও অনাসৃষ্টি তিনি সরাসরি করেন না, জমিজিরেত ছেড়ে কদিনের জন্য উধাও হয়ে যান। তার অনুপস্থিতিতে বৃষ্টি বাদলা বেশি বেশি হয়। উপচে যায় পুকুর, মাছ ভেসে যায়, পচে যায় ফসল। মাটির বাড়ির দুর্বল অংশটা হয়তো বসে গেল। উল্টোটাও হয়। কখনো হয় খরা, বীজতলায় বেড়ে নষ্ট হয়ে গেল ধান চারাগুলো। মাঠ ফুটি ফাটা, রোয়া গেল না ফসল। পুকুরের জল শুকিয়ে পাতাল দেখা যাচ্ছে। উনি টহলদারিতে না থাকলে কখন যে কি হবে বলা যায় না। এছাড়াও বাড়িতে অসুখ বিসুখ তো আছেই। শৈলজার তাই সব সময় চিন্তা, শ্বশুরমশাই আছেন তো আশেপাশে। উনি যখন বেঁচে ছিলেন, শৈলজা এক প্রকারের ঘৃণাই করতেন তাকে। কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে দেননি, সুযোগও পাননি দেওয়ার। শ্বশুরমশাইয়ের ভিটে আলাদা, মাঝে শ্যাওড়ার বেড়া। তার উচ্চতা এতই কম যে শ্বশুরমশাইয়ের অমিতাচার জীবনযাপনের পুরোটাই পরিলক্ষিত হতো। উনি দ্বিতীয় বিবাহ করতেই শৈলজার শাশুড়ি ছেলেকে নিয়ে পৃথক হয়ে গিয়েছিলেন। ছেলে অর্থাৎ শৈলজার কর্তা ছিলেন তেমনই নির্লোভ। পৈতৃক সম্পত্তির দিকে তিনি ফিরেও তাকাতেন না। যা পেয়েছেন সেটাকেই যথেষ্ট মনে করতেন। তারপর তো কেলে ঘাইয়ের খাল অনেকবার ভেসে গেল, শুকিয়ে খটখটে হয়ে গেল যে আরও কতবার, কোনো গোনাগুন্তি নেই। শৈলজার বড় ছেলে বিনয়েন্দ্রর বুদ্ধি, কর্তব্যনিষ্ঠা, পরিশ্রমে আজ রাখালচন্দ্র মিশ্রর ভিটে এক হয়ে গেছে। উঠে গেছে শ্যাওড়ার বেড়া। এখন সিমেন্টের পিলার দেওয়া মাটির দোতলা বাড়ি। সারা রাত টুনি বাল্ব জ্বলে। ছোট ছেলের ছেলে বিল্টুর শখ। বিনয়েন্দ্র শুধু ভিটে এক করেনি, জমিজিরে তো বাড়িয়েছে অনেক। শৈলজার কর্তা সমাজের বিবেচনায় অপদার্থ মানুষ। বাপের থেকে পাওয়া জমি জমা যতটুকু পেয়েছিলেন তাও ধরে রাখতে পারেননি। নানান খেয়ালে খুইয়ে ফেলেছিলেন। বহুদিন পর্যন্ত হাঁড়ির হাল গেছে শৈলজার সংসারে। রোজগারের উৎস একটাই, গ্রাম মন্দিরে কর্তার সেবাইতের কাজ। শ্বশুরমশাই বরাদ্দ করে দিয়ে গিয়েছিলেন। একমাত্র ছেলের স্বভাব ধরন বুঝতেন ভালো মতোই। বলতেন, তোর দ্বারা তো কোনো কাজ হবার নাই, পুরোহিতগিরি কর। ওই কাজটা এখন শৈলজার ছোট ছেলে রথীন্দ্র করে। সে বাপের ধারা পেয়েছে। সপরিবারে বরদার ছায়ার তলায় কাটিয়ে দেবে জীবনটা।
বিনয়েন্দ্র পেয়েছে ঠাকুরদার তেজ, বুদ্ধি, চেহারা। স্বভাব কিন্তু বিপরীত। মাথা অত্যন্ত ঠান্ডা, লক্ষ্য স্থির এবং অটল। একই সঙ্গে পরের জন্যও ভাবে। গ্রামের লোকেরা তাকে অন্যতম মুরব্বী বলে মানে এখনো। বছর 5 আগে সে পঞ্চায়েতের উপপ্রধান ছিল। নতুন ছেলে ছোকরারা হাতে দায়িত্ব নেওয়াতে স্বইচ্ছায় সরে এসেছে। স্কুলের চাকরি, টিউশন পড়ানো আর সংসার ধর্ম নিয়ে রয়েছে আপাতত। 2 বছর পরেই চাকরি থেকে রিটায়ার করবে। বলেছে তারপরেই চাষের ব্যাপারে মন দেবে। জমি বাড়িয়ে যাচ্ছে দিনকে দিন। আলো আধারে হামেশাই দেখা দিচ্ছেন রাখালচন্দ্র মিশ্র। একসময় এই গোবিন্দপুরের গোটাটাই ছিল তার নামে। নাতির ভূসম্পত্তি বৃদ্ধিতে তিনি নিশ্চয়ই খুবই খুশি। খোঁচা লুটিয়ে হেঁটে যান ক্ষেত জমির আল ধরে। কখনো বা পাইচারি করেন কারোর বাস্তু ভিটেতে। বিনয়েন্দ্র হয়তো জমিটার বায়না দিয়ে রেখেছে। এই যেমন কদিন ধরেই বিনয়েন্দ্র ওকে দেখতে পাচ্ছে চণ্ডীদের উঠোনে। আজও দেখল। জমিটা একসময় শৈলজাদের অংশে ছিল। নিকুঞ্জ চণ্ডী কর্তাকে ঠকিয়ে আত্মস্থ করে। মৃত্যুর আগের দিন পর্যন্ত কর্তা আফসোস করে গেছেন ওই জমিটার জন্য। নিকুঞ্জ মারা গেল 1 মাস হলো। তার ছোট ছেলে এসে বিনয়েন্দ্রকে সাদাসাদি, দাদা জমিটা কিনে নাও, বর্দার মতো আমিও কলকাতায় গিয়ে ব্যবসা করব। বিনয়েন্দ্র সঙ্গে সঙ্গে রাজি। নিকুঞ্জর ছেলে দাম ধার্য করল 1,20,000। চলতি দামের চেয়ে অনেক বেশি। কোনো পরোয়া নেই। বায়নার টাকা দিয়ে দিল বিনয়েন্দ্র। বাড়ির লোক অবাক। সামনে মিলির বিয়ে, পাত্র ইঞ্জিনিয়ার। ছেলে বাড়ির চাহিদা তো ভালোই। নানান দিক থেকে কুড়িয়ে বাড়িয়ে টাকা জোগাড় করা হয়েছে। এখন এত খরচ করলে বিয়েটা হবে কিভাবে? বিনয়েন্দ্রকে ব্যাপারটা খেয়াল করানো হলো। সে বলল, লালটু এখন সরকারি চাকরি করে, আমার চিন্তা কি? ধার করব, লালটু তো পাশে আছে। নাতি লালটু, নাতবউ শিখা আজ এসেছে ভদ্রেশ্বর থেকে। বড় বৌমা খবর দিয়ে ডেকে পাঠিয়েছে। জমি কেনার ব্যাপারে তারা কি বলে দেখা যাক। শৈলজা বোঝেন, তার বড় ছেলের রক্তে মিশে আছে ঠাকুরদার জমি কেনার নেশা। রাখালচন্দ্র বড় ভালোবাসতেন জমি জমা, তাই এখনো মায়া কাটাতে পারেননি। ঘুরে বেড়ান গোবিন্দপুর জুড়ে। আশ্চর্যের কাণ্ডটা হলো, তাকে কিন্তু শুধু বিনয়েন্দ্রই দেখতে পায়, বাড়ির আর কেউ পায় না। ব্যাপারটা নিয়ে তাই মাথাও ঘামায় না বাড়ির লোক। বড় বৌমা আড়ালে বলে, সব বুজরুকি। শৈলজা অতটা অবিশ্বাস করতে পারেন না ছেলেকে। নিয়মিত শ্বশুরমশাইয়ের খবর নেন বিনয়েন্দ্র থেকে। এই দেখতে পাওয়ার ঘটনাটা গ্রামের লোকেরা জানে না। এটা একান্তই মিশ্র বাড়ির গুহ্য ব্যাপার। পিছনের গ্রাম কাকরডাঙ্গায় সূর্যদেব উঠে পড়েছেন। খালপাড়ের জঙ্গলটার কারণে দেখা যাচ্ছে না। আকাশ এখন অনেক পরিষ্কার। বড় মাছরাঙা পাখিটা ডাক দিতে দিতে পাড়ি দিচ্ছে অন্য গ্রামে। জঙ্গলে পড়া দিনের প্রথম আলোর উদ্দেশ্যে শৈলজা কপালে জোর হাত ঠেকান, প্রার্থনা করেন আজকের দিনটা যেন এ বাড়ির পক্ষে শুভ, কল্যাণকর হয়। বিকট হর্ন দিতে দিতে বাসটা দহিজুড়ি মোড়ে এসে থামল। কন্ডাক্টর প্যাসেঞ্জার ডাকছে, এগরা, কাঁথি, দীঘা। সুরঞ্জন বাস থেকে নেমেই ছুটল ট্রেকারের দিকে। শিক্ষার জন্য জায়গা রাখতে হবে। 2টি মেয়ে সমেত 6 জন যাত্রী অবলীলায় সুরঞ্জনকে হারিয়ে দৌড়ে পৌঁছে গেল ট্রেকারের কাছে। জায়গা অবশ্য পেল সুরঞ্জন। সামনের দিকে হলো না, ট্রেকারের পিছনের সিট। গাড়ি লাফাবে, কষ্ট হবে শিখার। সিটে ব্যাগ, রুমাল দিয়ে 2টো জায়গা নির্দিষ্ট করে সুরঞ্জন বাসের দিকে তাকায়। নেমে এসেছে শিখা, হাসছে, আঁচল গুজেছে কোমরে। শিখার হাসির উত্তরে সুরঞ্জনও হাসে। শিখা আসলে মজা পেয়েছে সুরঞ্জনের এভাবে সিট দখলের হুটোপুটিতে। দেশের বাড়িতে এরকম অনেক ব্যাপারেই শিখা নির্মল আমোদ উপভোগ করে। ও যে আদ্যন্ত শহরের মেয়ে। অত দৌড়ে এই
ট্রেকারের কাছে এসে হাসি মুখে কটাক্ষ করল শিখা। সবই প্র্যাকটিসের ব্যাপার, বুঝলে, না উঠে পড়ো, বলল সুরঞ্জন। মৌমাছির মতো ট্রেকারটাকে ঘিরে ফেলেছে প্যাসেঞ্জাররা। শিখা পা দাঁড়িতে উঠতে যাবে, কে যেন ডেকে উঠল, বৌদিদি উঠোনি, ও লালটু আমি আইসি, মাস্টারবাবু পাঠিয়ে দিচ্ছেন। ট্রেকার ছেড়ে সরে এলো শিখা। ভ্যান রিক্সা এসে থেমেছে পাশে। হাঁফ ধরা গলায় এই রিক্সাওয়ালাই উঠতে বারণ করছিল। কালো ঝুলো মানুষটাকে চেনা চেনা লাগলো শিখার। মনে করে উঠতে পারল না, ওঠা সম্ভব নয়। তার শ্বশুরবাড়িতে ঘরের লোক বাদ দিয়ে সব সময় 15-20 জনের যাওয়া আসা, থাকা খাওয়া চলে। কেউই নিকট আত্মীয় নয়, চেহারাও বৈশিষ্ট্যহীন, কি করে রাখবে মনে? সুরঞ্জন এখন থেকে লালটু হয়ে গেল। ভদ্রেশ্বরের পাড়ায় ওকে এই নামে কেউ চেনে না। বিষম উৎসাহ ও উজ্জ্বল মুখ নিয়ে সুরঞ্জন ব্যাগ তুলে নিল সিট থেকে। বলল, চলে এসো শিখা, বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে। শ্বশুরমশাই এই নিয়ে 2 বার ভ্যান রিক্সা পাঠালেন। বিয়ের পরে প্রথম যখন শিখা এসেছিল শ্বশুর বাড়িতে, তখন আর এবারে। রিক্সা সহজে পাওয়া যায় না, এতে মালপত্তর বওয়ার কাজই বেশি হয়। প্রথমবার রিক্সায় ওঠার পরে সুরঞ্জন বলেছিল, আধ ঘন্টা মতো দিয়ে নাও, নয়তো গ্রামের লোকের চোখে লাগবে। নতুন বউ বলে কথা, বাড়িতে গিয়ে খুলে ফেলো, ওখানে এসব নিয়ে কেউ মাইন্ড করে না। শিখা মেনেছিল রীতি। ভালোই লেগেছিল ব্যাপারটা। ওদের গ্রামে ঢোকার মুখে গৃহস্থের উঠোন থেকে ভেসে এসেছিল উলুধ্বনি। গায়ে কাঁটা দিয়ে উঠেছিল শিখার। দহিজুড়ি থেকে ধুলাইয়ার মোড় 4 কিলোমিটার রাস্তা, ট্রেকারে যেতে হয়। প্যাসেঞ্জারের চাপে দম বন্ধ হয়ে আসে শিখার। ধুলাইয়ার মোড়ে নেমে পায়ে হেঁটে আরও 1.5 কিলোমিটার দূরত্বে শ্বশুরবাড়ি, গ্রামের শেষ বাড়ি সেটা। তারপরে কেলেঘাই নদীর খাল। জায়গাটা ভারী মনোরম হলেও যাওয়ার পথটা বড় দুর্গম। প্রথমে তো ট্রেনেই লাগে 3.5 ঘন্টা, তারপরে বাস, ট্রেকার, হাঁটা। এখানে আসার কথা উঠলেই গায়ে যেন জ্বর এসে যায় শিখার। বাস থেকে নামার পরে আজকের জার্নিটা যথেষ্ট আরামদায়ক হবে। এই যে বসল, নামবে শ্বশুর বাড়ির উঠোনে। ধুলাইয়ার মোড় পর্যন্ত রাস্তা পাকা, দুধারে আকাশমণি, ইউক্যালিপটাস। গাছের ফাঁক দিয়ে দেখা যায় দিগন্তলীন ক্ষেত, গ্রাম রেখা। সুরঞ্জন মাসে 2 মাসে একবার আসে। বিয়ের পরে 2 বছরে শিখা এই নিয়ে 4 বার আসছে। শিখার কম আসাতে শ্বশুরবাড়ির কারোর কোনো অনুযোগ নেই। এরাই বরং মাঝে মাঝে শিখাদের ভদ্রেশ্বরের ভাড়া বাড়িতে গিয়ে থাকে। সুরঞ্জনের মা, বোন, কাকিমা, কাকা, খুড়তুতো ভাই, ভাই বউ, এমনকি ঠাকুমাও একবার গিয়ে 15 দিন থেকে এসেছেন। সুরঞ্জনের বাবা কখনো যাননি, বিয়ের সময়ও ছিলেন না। সেটা কোনো বিরাগ থেকে নয়, দেশের বাড়ি অন্যের দায়িত্বে রেখে যেতে চান না। সুরঞ্জনের বাবার কোনো গোঁড়ামি নেই। শিখা অব্রাহ্মণ, আপত্তি জানাননি এতটুকু। বাড়ির কারোর ব্যবহারেই কোনো তাচ্ছিল্য প্রকাশ পায় না। প্রেম এবং রেজিস্ট্রি ম্যারেজ করেছে শিখারা। শ্বশুরমশাই মেনে নিয়েছেন সব। আক্ষেপ একটাই, ছেলের বিয়েতে গ্রামের লোককে খাওয়াতে পারলাম না। সেটাই এবারে পুষিয়ে নেবেন মেয়ের বিয়েতে। দুপুরে খাবে 1500, রাত্রে 150 বরযাত্রী এবং প্রতিবেশী, বাড়ির লোক মিলিয়ে 300। এছাড়াও আছে দান সামগ্রী, বিয়ের আনুষাঙ্গিক ব্যয়, যার অর্ধেকের বেশি জোগাতে হচ্ছে ছেলেকে, আসলে শিখাকে। সুরঞ্জন স্কুলের চাকরিটা পেয়েছে মাত্র 6 মাস হলো। তার আগের রোজগার বলতে টিউশনি, তাও 1000-2 টাকার। শিখার চাকরির উপরে নির্ভর করে ওদের বিয়ে। বয়স হয়ে যাচ্ছিল শিখার। সুরঞ্জনের চাকরি হওয়াতে শিখা সবে সুখের দিনের গন্ধ পেতে শুরু করেছিল। ছোট থেকে অভাব ঘুরঘুর করেছে চারপাশে। নিজের চাকরি পাওয়ার পরে অনেক দিন সে বাপের বাড়ির সংসার টেনেছে। এখন আর ও বাড়ি নিয়ে ভাবতে হয় না, দাঁড়িয়ে গেছে ভাই। ফ্ল্যাট কেনার কথা ভাবছিল শিখা।
2-4টে দেখেও রেখেছে। সন্তান এবারে না নিলেই নয়, বয়সটাই হয়তো অন্তরায় হয়ে দাঁড়াবে। এমন সময় ননদের বিয়ে ঠিক হয়ে গেল। দেখাশোনা চলছিল অনেক দিন ধরেই। মিলিটা বড্ড রোগা বলে পাত্রপক্ষ পছন্দ করছিল না। মুখ চোখ কিন্তু বেশ ভালো। রোগাটা মেকআপ দিতে গিয়ে উপযুক্ত পাত্রের জন্য প্রচুর খরচ বেড়ে গেল। পাত্র বিদেশি ফোন কোম্পানির ইঞ্জিনিয়ার। মেদিনীপুর টাউনে পৈতৃক দোতলা বাড়ি। ওরা মিলিকে পছন্দ করে যাওয়ায় বেশ অবাক হয়েছিল শিখা। ক্যাশ ডিমান্ড কিছু করেনি। সুরঞ্জন শিখা গেল দেয়া থোয়ার ব্যাপারটা বুঝতে। দেশের বাড়ি থেকে সুরঞ্জনের বাবা কাকা এসেছিলেন পাত্রর বাড়িতে। দান সামগ্রীর চাহিদা শুনে শিখার চোখ কপালে উঠেছিল। বক্স খাট, সোফা সেট, ড্রেসিং টেবিল, আলনা সব সেগুন কাঠের দিতে হবে। আলমারি, প্রণামীর 30টা শাড়ি একেবারে এ ক্লাস চাই, আর 15 ভরি সোনা। শুনতে শুনতে গলা শুকিয়ে গিয়েছিল শিখার। সুরঞ্জনের বাবা সমস্ত ডিমান্ড অবলীলায় মেনে নিলেন। পাত্রর বাড়ি থেকে বেরিয়ে শিখা সুরঞ্জনকে বলেছিল, বাবাকে আটকাও, 1 ভরি সোনার দাম এখন কত জানো? বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সুরঞ্জন শ্বশুরমশাইকে বলেছিল, বাবা, এর আগে যে স্কুল মাস্টার পাত্রকে আমরা ক্যান্সেল করলাম, তারা তো বাইক আর 20,000 ক্যাশ চেয়েছিল। হিসেব মতো এই ছেলেটির থেকে বেশ কম, তখন তুমি ক্যান্সেল করে দিলে। এর বেলায় রাজি হচ্ছ কেন? 15 ভরি সোনা মানে তো টু মাচ। শ্বশুরমশাই বলেছিলেন, ইঞ্জিনিয়ার পাত্রর তুলনায় কম। মাস্টার পাত্র থাকে গণ্ডগ্রামে, মাটির বাড়ি। দীঘার বাস এসে গিয়েছিল। উঠে গেলেন বাবা, কাকা। শিখারা রিক্সা ধরেছিল স্টেশন যাওয়ার জন্য। ফিরবে হাওড়া হয়ে ভদ্রেশ্বরে। সোনার ব্যাপারটা নিয়ে অবশ্য পরে লড়ে গিয়েছিল সুরঞ্জন। পাত্রর বাড়িতে ফোন করে 6 ভরি কমিয়েছে। ওরা আরও 50 জন বরযাত্রী বাড়িয়েছে এবং বলেছে খাওয়াটা যেন স্ট্যান্ডার্ড হয়। কতটা কি সাশ্রয় হলো এখনো বোঝা যাচ্ছে না। এরপর আবার গোদের উপরে বিস্ফোরা। সুরঞ্জনের মা খবর পাঠিয়েছেন, এই সময়ই শ্বশুরমশাই কোনো একটা জমি কিনতে যাচ্ছেন। তার মানে ঘাটতি পোষাতে হবে শিখাদের, যা একেবারেই সম্ভব নয়। এইসব নিয়েই আজ শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলবে শিখা। বলা উচিত সুরঞ্জনের। সে বলেছে, বাবাকে বোঝানো আমার পক্ষে কঠিন। বিয়ের আড়ম্বর, 3টে গ্রামের লোক খাওয়ানোর ইচ্ছা এমন আগ্রহ ভরে ব্যক্ত করবে, আমিও আবেগতাড়িত হয়ে পড়ব। কেননা আমাদের পারিবারিক ইতিহাস, নিজেদের দেশগ্রামের সঙ্গে আমার অস্তিত্ব ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে। তুমি যেহেতু বাইরের, বাবার সঙ্গে লজিক্যাল আর্গুমেন্টে যেতে পারবে। অগত্যা সেটাই মেনে নিয়েছে শিখা। খরচ কমাতে না পারলে আবার লোন করতে হবে ওদের। অলরেডি গয়নার জন্য 1.5 লাখ হয়ে গেছে। এরপরও যদি বাড়ে, সুরঞ্জনের গোটা স্যালারিটা চলে যাবে ধার শোধ করতে। ফ্ল্যাটের স্বপ্ন আগামী 10 বছরের জন্য শিখাদের ভুলে যেতে হবে। ওই দেখো শিখা, দারোগা পুকুর। সুরঞ্জন আঙুল তুলেছে। তাকায় শিখা। রাস্তা থেকে খুব দূরে নয়, কাছেই। পুকুর না বলে দিঘি বলাই ভালো। দারোগা পুকুরের কথা বাসে আসার সময় শুনেছি শিখা। গল্পের ছলে শ্বশুরমশাইয়ের বিষয় সম্পত্তির খোঁজ নিচ্ছিল। আগে জানার প্রয়োজন পড়েনি। মিলির বিয়ের বেশিরভাগ দায়ে ঘাড়ে এসে পড়ার কারণেই এসব জানতে চাওয়া। নকশাল আমলে এক পুলিশ অফিসারকে খুন করে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকে নাম দারোগা পুকুর। অঘটনের পরেই মালিক পুকুর এবং সংলগ্ন বিঘে 5 জমি বিক্রি করে দেশান্তরিত হয়ে যায়। জমি কিনতে আসে ভিনগাঁয়ের অর্থবান লোক। গ্রামের মানুষ চিন্তায় পড়ে যায় খুব। ধান চাষ, মাছ চাষের জন্য এই পুকুরের জলই তখন সম্বল। বাইরের লোক কিনে নিলে ব্যবহার করতে দেবে না। তখনকার দিনে তো আর এত পাম্পের চল হয়নি। শ্বশুরমশাই ধার ধর করে কিনে নিলেন দারোগা পুকুর সমেত জমি। ব্যবহার করতে দিলেন গ্রামের মানুষকে। সেই ধার শোধ হতে 20 বছর লেগেছিল। এখন অবশ্য চাষিরা পুকুরের উপরে আগের মতো ডিপেন্ড করে না। জলের যোগান মেটায়
শ্যালো পাম্প দিয়ে। সুরঞ্জন বাবার পরোপকারী স্বভাবটা বোঝাতে এই ঘটনাটা বলেছিল। দিঘিটা ক্রমশ পিছিয়ে যেতে যেতে একেবারে চোখের বাইরে চলে যাবার পরে শিখা এখন বলল, তোমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূর, বাবা এদিককার জমিগুলো বিক্রি করে দিচ্ছেন না কেন? এত দূরে এসে চাষের কাজ দেখা তো সম্ভব নয়। সুরঞ্জন হাসছে। দেশের বাড়ির হাওয়ায় আহ্লাদে লুটোপুটি খাচ্ছে ওর মাথার চুল। বলে, তাহলে তো হয়েই যেত। রাস্তার ধারে এই জমির দাম এখন তুঙ্গে। চাষের কারণে নয়, দোকানপাটের জন্য কিনবে লোকে। একটু থেমে রিক্সা চালকের কাছে জানতে চায় সুরঞ্জন, দশরথ কাকা, রাস্তার ধারে এখনকার জমির দাম কেমন? তা ধরো গিয়ে ডেসিমেল প্রতি 1.5-2। ভ্রুজোড়া ঘনিষ্ঠ হয় শিখার। সুরঞ্জনকে জিজ্ঞেস করে, ডেসিমেল বস্তুটি কি? একরের ভগ্নাংশ। 1 ডেসিমেল 1.5 কাঠার একটু কম বেশি। এসব গ্রামের হিসেব। বিস্ফারিত চোখে শিখা জানতে চায়, 1.5-2 কি লাখের কথা বলল? সুরঞ্জন ফের হাসে। হাসিতে প্রচ্ছন্ন গর্ব। বলে, এত দামি জমি, অথচ আয় সামান্যই। ব্যাংক ইন্টারেস্টের অর্ধেকও ওঠে না। আবার আঙুল তোলে সুরঞ্জন। বলে, ওই যে দেখছো দূরে সোনাঝুরি গাছে ঘেরা জায়গা, ওটাও আমাদের। এরকম বহু জমি এদিক ওদিকে কিনে বসে আছে বাবা। চাষ দেখে না কোনোটারই। বাড়ির লাগোয়া জমিরও না, চাষিদের লিজে দেওয়া আছে। বর্গা হয়ে যাওয়ার ভয়ে প্রতি বছর চাষের লোক বদলে দেয়। বর্গা টর্গা ভালো বোঝে না শিখা, মূল কথায় আসতে চায়। বলে, এত জমি রেখে লাভটা কি হচ্ছে যদি ব্যাংকের সুদই না ওঠে? সুরঞ্জন বলে, জমি কেনাটা বাবার একটা অদ্ভুত ঝোঁক। সবসময় খোঁজ নিয়ে বেড়াচ্ছে কে কোথায় কি বেচছে। লাভের আশায় বাবা জমি কেনে না। এ ব্যাপারে নিজের ঠাকুরদার সঙ্গে বাবার খুব মিল। সে তো তোমার ঠাকুরদার বাবার 3টে বিয়ে, 2টো কেপ্ট ছিল। বাবা তো... কি হচ্ছে কি? শিখার কথার মাঝে বাধা দেয় সুরঞ্জন। চোখের ইশারায় রিক্সা চালক দশরথ কাকাকে দেখায়, অর্থাৎ একজন শুনছে। শিখা চাপা গলায় চোখ মোটকে বলে, সবচেয়ে খারাপটা ইংরেজিতে বলেছি। তাতে আরো বুঝবে খারাপ ইংরেজিটা গ্রামে আগে ঢোকে। চুপ করে যায় শিখা। আশেপাশের মাঠ, জঙ্গল, জলায় চোখ রাখে। রোদ উঠে গেছে ভালোই। মিষ্টি হাওয়াটার কারণে তেমন কষ্ট হচ্ছে না। নিজেদের জমি থেকে উঠে আসা হাওয়া আলাদা কোনো আরাম দেয় কি? তাহলে কেন কোনো লাভ ছাড়াই জমিগুলোকে কিনে রেখেছেন সুরঞ্জনের বাবা? শিখা টের পায় তার মনের ভিতরে পরিচিত সেই জেদ ধীরে ধীরে সংকল্পে পরিণত হচ্ছে। যে জেদের জোরে শত আর্থিক কষ্টের মধ্যেও সে কমার্সে মাস্টার্স করেছে, চাকরি পেয়েছে বিদেশি ব্যাংকে, বিয়ে দিয়েছে বোনের, ভালোবেসে বিয়ে করেছে প্রায় বেকার সুরঞ্জনকে। সেই প্রত্যয় সম্বল করে আজকে সে বসবে শ্বশুর মশাইয়ের সামনে। খেয়ালের বশে কেনা অপ্রয়োজনীয় জমিগুলো বিক্রি করিয়ে ছাড়বে। কাল এই পথে ফেরার সময় সুরঞ্জন যেন বলতে না পারে, ওই দেখো শিখা, আমাদের দারোগা পুকুর। ছেলে বৌমা আসবে বলে নাম ডেকে আগে ভাগে মিড ডে মিল খাইয়ে স্কুলে ছুটি দিয়ে দিয়েছেন বিনয়েন্দ্র। প্রাইমারি স্কুলটা বাড়ি থেকে হাঁটা পথে 3 মিনিট। স্টাফ সাকুল্যে 3 জন, 2 জন শিক্ষক, 1 জন বেয়ারা। বিনয়েন্দ্র হেড স্যার। বাড়ির সকলেরই দুপুরের খাওয়া হয়ে গেছে। দাওয়ার টেবিল চেয়ারে বিনয়েন্দ্র, বাকিরা ইতস্তত দাঁড়িয়ে বেঞ্চ এবং তক্তপোষে বসেছে। সকাল বিকেল এখানেই টিউশন পড়ান বিনয়েন্দ্র। বেঞ্চ আর তক্তপোষে বসে ছাত্রছাত্রীরা। ক্লাস 10 অবধি পড়ান। ছাত্রছাত্রীদের মাটিতে বসা তিনি পছন্দ করেন না। বিকালে পড়ানো শেষ হলে গ্রামের চাষিবাসীরা আসে। গল্প, আড্ডা, চা বিস্কুট চলে। গ্রাম ঘরের সমস্ত খবরাখবর পান, নানান পরামর্শ দেন প্রয়োজনে। রাত 9টা-10টা অবধি দাওয়া গম গম করে। আজ দুপুরের পরিস্থিতিটা কিন্তু থমথমে। মিলির বিয়ে নিয়ে কথা হবে। এটা একটা পারিবারিক মিটিং। অন্য সময়
এই ধরনের জমায়েতে বিনয়েন্দ্র একাই বলেন, বাকিরা সায় দেয় অথবা নীরব থাকে। আজ তা হবে না। বৌমা আছে, সে এ বাড়িতে লালিত পালিত হয়নি। বিনয়েন্দ্রর উপরে শ্রদ্ধা থাকতে পারে, আনুগত্যর দাবি করা যায় না। সাম্প্রতিক বিনয়েন্দ্রর নেওয়া একটা সিদ্ধান্তে পরিবারের সদস্যরা খুশি নয়। তিনি টের পেয়েছেন। ছেলে বৌমার হঠাৎ আগমনের হেতুও সেটাই। উঠোনে একজোড়া চুড়ুই ধুলো ওড়াচ্ছে, সেদিকে ঠায় চেয়ে থেকে মনটাকে বশে রেখেছেন বিনয়েন্দ্র। ছোট ভাই রথীন্দ্র যথারীতি এটা সেটা বলে পরিস্থিতিটাকে নির্ভর করার চেষ্টা চালাচ্ছে। দাদার মাথার উপরে আলাদা কোনো চাপ পড়ুক সে চায় না। সপরিবারে সে দাদার গলগ্রহ হয়ে আছে। দাদার ছায়াটাকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করে। বিয়ে সংক্রান্ত কথাই সে বলছে এখন। বুঝলি লালটু, একটা বৃষ্টি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। মোড়াম ফেলতে হবে আমাদের গলিটায়। বাকি রাস্তায় গ্রাম কমিটিকে ফেলবো বলতে। বিনয়েন্দ্র মিশ্রর বাড়িতে বিয়া, কথা অমান্য করতে পারবে না ওরা। আর শোন, দুপুরে কিন্তু ফ্রাইড রাইস থাকছে। গ্রামের বেশিরভাগ লোক কোনোদিনও খায়নি। ওরা বলছে আমরা না করলে হয়তো ওদের আর ফ্রাইড রাইস খাওয়াই হবে না। বাবা, বৌমার গলা। থেমে গেল রথীন্দ্র। নড়ে চড়ে বসে গাছপালায় চোখ রেখে বিনয়েন্দ্র বলেন, হ্যাঁ, অর্থাৎ শুনছি। চণ্ডীদের জমিটা কি এখন না কিনলেই নয়? সামনে এত বড় খরচ, হিসেব যা দাঁড়াচ্ছে 4 লাখ ছাড়িয়ে যাবে। প্রসঙ্গটা যে উঠবে বিনয়েন্দ্র জানতেন। উত্তরটা তার সাজানোই আছে। বলতে থাকেন, এখন যদি কেনা না হয় ও জমি পড়ে থাকবে না, কেউ না কেউ কিনে নেবে। ওটা তো একসময় আমার বাবার ছিল। দয়াল বর্মন একটা লরিকে ভাড়ায় খাটিয়ে বছর ঘুরতে আর একটা কিনে ফেলল। বাবা ঠিক করলো লরির ব্যবসায় নামবে। সামান্য যা জমি ছিল সব বিক্রি করে দেওয়া হলো, তাতেও গাড়ির দাম উঠল না। নিকুঞ্জ চণ্ডী আমাদের প্রতিবেশী, বাবাকে বাকি টাকা ধার দিতে এলো। ধারের বদলে এখানে জমি রেজিস্ট্রি করে দেওয়ার চল। পুরোটাই বিশ্বাসের উপরে। দেনা শোধ হলেই ফেরত দেওয়া হয় জমি। নিকুঞ্জ চণ্ডী দিল না। মাটির বাড়িটুকু বাদে বাস্তুর সমস্ত জমি বাবা নিকুঞ্জ চণ্ডীর নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। লরির ব্যবসায় ফেল মেরেছিল বাবা। তৃতীয়বার সেই যে ভাড়া খাটতে গেল, আজও ফেরেনি লরি। তখনকার দিনে ইন্স্যুরেন্সের এত প্রচলন ছিল না, পুলিশও ঢিলে ঢালা। পরে আমি কিছুটা প্রতিষ্ঠিত হয়ে প্রথমেই ধারের টাকা শোধ করে জমিটা নিতে যাই। টাকা তো নিলই না নিকুঞ্জ কাকা, আমার মুখের উপরে বিচ্ছিরিভাবে হেসেছিল। সেই অপমান আজও ভুলতে পারিনি আমি। পরিবারের সদস্যরা চুপ করে বিনয়েন্দ্রর কথা শুনছে, যদিও শিখাবাদে এই কাহিনী তাদের সকলেরই শোনা। পাশের পুকুর থেকে উঠে আসছে হাঁসের ডাক। শিখা বলে, তাহলে আপনি অন্য কোনো প্লট বিক্রি করে এটা কিনে নিন। শুনলাম ওইসব জমি থেকেও তেমন আয় হয় না। বিনয়েন্দ্র বললেন, না বৌমা, জমি আমি 1 ছটাকও বিক্রি করতে পারবো না। একটা সময় আমরা কি খারাপ অবস্থার মধ্যে কাটিয়েছিলাম ভাবতে পারবে না। গ্রামের লোকেরা প্রায় ভুলতে বসেছিল রাখাল মিশ্রর উত্তর পুরুষ আমরা। বাবা গ্রাম মন্দিরের পুরোহিত হয়েও রান্নার ঠাকুরের কাজ করতে গেছে দূর দূরান্তে। এছাড়াও করেছে অনেক ছোট ছোট কাজ। ডাকাতদের মোট পর্যন্ত বয়েছে, কিন্তু আমার লেখাপড়া কখনো ছাড়ায়নি। গ্রামের লোকে বলতো ছেলেকে রান্নার কাজে লাগিয়ে দাও। বাবা শোনেনি। সাধ ছিল ছেলে গ্র্যাজুয়েট হবে, গোবিন্দপুরের প্রথম স্নাতক। সে তো হলো। দেশের মানুষ আমায় মাথায় নিয়ে ঘুরল গোটা গ্রাম। ৭৭-এর গরিবের পার্টির প্রতিনিধি হয়ে পঞ্চায়েত নির্বাচন জিতলাম। গরিব মানুষের দিন ফিরতে লাগলো। স্কুলের চাকরিটা পেলাম। তারপর থেকে নিরন্তর বুদ্ধি খাটিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে জমি বাড়িয়েছি। আর্থিক লাভ তেমন না হলেও আমার গ্রামের মানুষরাই তো খেটে খায় সেখানে, এটাও তো কম তৃপ্তির ব্যাপার নয়। একটু নীরব থেকে শ্বশুরমশাইয়ের কথার আবেগটাকে থিততে দিল শিখা। তারপর বলল,
দেখুন বাবা, আপনি ফ্রিভাবে মতামত দেওয়ার সুযোগ দেন বলেই বলছি। অন্য কারোর বেলায় হয়তো পারতাম না। আপনি সত্যি গ্রামের মানুষের কথা ভেবে জমি কেনেন, নাকি ঠাকুরদার সাম্রাজ্য ফিরে পেতে চান? শুনেছি তাকে নাকি আপনি দেখতেও পান। হেসে ফেললেন বিনয়েন্দ্র। বললেন, না বৌমা, ওটা যে আমার মনের ভুল আমি নিজেও জানি। ঠাকুরদার সাম্রাজ্য বিস্তারের পদ্ধতিকে আমি সমর্থন করি না। উনি এসেছিলেন মেদিনীপুরের পূর্ব দিক থেকে। লোকে বলতো পূবের দেশ। তারা নাকি ভীষণ বুদ্ধিমান হয়। পশ্চিম অর্থাৎ এখানে তখন আদিবাসীদের বাস। ঠাকুরদা ছিলেন কবিরাজ, চিকিৎসায় সুনাম ছিল। আদিবাসীরা তাকে খুব মান্য করত। বিশ্বাসের সুযোগ নিয়ে নানা ছুতোনাতায় তিনি সহজ সরল নিরক্ষর মানুষগুলোর থেকে একে একে এলাকার সব জমি নিয়ে নেন। হয়তো অজান্তে আপনি কিন্তু তার পদাঙ্কই অনুসরণ করছেন। অধীশ্বর হয়ে উঠতে চাইছেন গোবিন্দপুরের। ঠাকুরদার মতো অসৎ উপায় নেননি বলে আপনার ইমেজ তার থেকে উজ্জ্বল। এই প্রথম শিখার দিকে মুখ ফেরালেন বিনয়েন্দ্র। আন্দাজ করতে পারছেন কোন বৈদগ্ধ্যের কাছে সমর্পণ হয়েছে তার ছেলে। বৌমার জন্য তার গর্বিত হওয়া উচিত কিনা ঠিক বুঝে উঠতে পারছেন না। আপাতত বংশের মুখ রক্ষায় ব্যস্ত হয়ে পড়লেন। ঠাকুরদার সঙ্গে আমার তুলনা বোধহয় ঠিক হচ্ছে না। তার ভালো মন্দ বিচার করা উচিত সেই সময়কালের নিরিখে। যেমন ধরো, আদিবাসীদের ঠকিয়ে জমি নিয়ে নিলেও তিনি তাদের পুরোপুরি উৎখাত করেননি। বেহাত হওয়া জমিতে ওরাই চাষ করত। বিদেশ থেকে কৃষি সংক্রান্ত বইয়া নিয়ে পড়তেন ঠাকুরদা। আদিবাসীদের উৎসাহিত করতেন নতুন নতুন চাষের জন্য। জন্মজুর খাটলেও তাদের অবস্থা আগের তুলনায় ভালো হয়ে গিয়েছিল। জমি হারানোর আক্ষেপ ছিল না। এ বাড়িতে তখন প্রত্যেক পূর্ণিমায় গোপাল পুজো হতো। গোটা গ্রামের লোক আসতো খেতে। লক্ষ্মী পুজো হতো ঘটা করে। বাবার মুখে সব শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয়নি। শেষের দিকে ঠাকুরদার অবস্থা একেবারেই পড়ে গিয়েছিল। এলাকার পুরনো লোকজন এখনো বলে, ব্রাহ্মণ কবিরাজ বাড়ির ডাল গামছায় বেঁধে বাড়ি নিয়ে যাওয়া যেত, মানে ঘন হতো এত। এমন কথাও লোককে বলতে শুনেছি, আমাদের বাড়ির পাকশালার ভিতর অবধি ঢুকে যেত পালকি। আমি অবশ্য অত বড় রন্ধনশালা ছোটবেলায় দেখিনি। বন্যায় ভেঙে গিয়ে থাকবে। এখানকার জমিদারও রীতিমতো সমীহ করে চলতেন দাদুকে। আচ্ছা বাবা, আপনি খেয়াল করে দেখেছেন যে সময়ের কথা বলছেন, কলকাতায় তখন কত বড় বড় মনীষী, প্রফুল্লচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, নীলরতন সরকার, এরকম অনেকে মিলে বাঙালি সমাজটাকে কি হারে সংস্কার করে চলেছেন। আর এখানে আপনার ঠাকুরদা মানুষকে ঠকিয়ে গ্রাস করছেন জমি, একের পর এক বিয়ে, এছাড়াও দুজন। বলেই হুঁশ ফেরে শিখার। শ্বশুর মশাইয়ের সামনে এতটা বলা উচিত হচ্ছে না। বিনয়েন্দ্র কিন্তু নির্বিকার। বললেন, কলকাতার ঢেউ গ্রামের দিকে আসতে অনেক বছর লেগেছে। তখনকার দিনে গ্রাম সমাজে এগুলোকে দোষ হিসেবে ধরা হতো না, গৌরব মনে করা হতো। তবে আমি ওর সঠতা এবং অমিতাচার জীবনযাপনকে অবশ্যই নিন্দের চোখে দেখি। ও সব গুণপনার শাস্তি উনি জীবদ্দশাতেই ভোগ করে গেছেন। শেষ দিকে জমি বিক্রি করে খেতেন। আমি ভালোই মন্দই কোনোদিনই ওর সমকক্ষ হতে চাই না, পারবও না। শুধু এই গ্রামে মিশ্র পরিবারের যে লোকমান্যতা ছিল, সেটা কিছুটা হলেও ফেরাতে আগ্রহী। সামান্য অধৈর্যের গলায় শিখা বলে ওঠে, সেটা শুধু জমির মাধ্যমে কেন, আর কোনোভাবে ফেরানো যায় না? যেমন ধরুন, মায়ের তো গয়না বলতে কিছুই নেই। মিলির জন্য 1.5 লাখ টাকার গয়নাই কিনতে হচ্ছে। জমির বদলে মা বা মিলির জন্য গয়না হলো না কেন? একটু থামে শিখা। দূর মাঠ থেকে ভেসে আসছে গরুর অসহায় হাম্বা ডাক। গলা নামিয়ে শিখা বিনয়ের সঙ্গে বলে, কিছু মনে করবেন না বাবা, একটা অপ্রিয় প্রসঙ্গ তুলতে বাধ্য হচ্ছি। শুনেছিলাম মা যেহেতু শ্যামলা, ফর্সা বাড়ির সুপুরুষের যোগ্য স্ত্রী হতে গা ভর্তি গয়না নিয়ে এসেছিলেন। সেগুলো যে গেল, আর তো ফেরত এলো না। কঠিন কথাটা বলতে পেরে নিজেই কেমন যেন
থতমত খেয়ে গেল শিখা। ভয়ে ভয়ে তাকালো সুরঞ্জনের দিকে। চোখ নামিয়ে নিল সুরঞ্জন। মাথা হেঁট করে আছে সবাই। একমাত্র শাশুড়ি মা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছেন স্বামীকে। শ্বশুরমশাইয়ের মুখ চোখের অবস্থা খুবই সঙ্গীন। ফর্সা কান গাল লাল হয়ে গেছে। পলকহীন তাকিয়ে রয়েছেন শূন্যে। প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছেন হয়তো। মিলল না শিখার আন্দাজ। শ্বশুরমশাই ধাতস্থ হতে একটু সময় নিলেন। বললেন, ঠিক আছে, বিয়ের জন্য যে টাকা জোগাড় হয়েছে ওতে হাত দেব না, জমিটা কিনবো ধার করে। শিখা ছাড়বে না। কোণঠাসা যখন হয়েই পড়েছেন সুরঞ্জনের বাবা, জমি কেনার নেশাটা আজকে কাটাতেই হবে। শিখা বলে, আপনাদের এখানে ধার মানে তো মাসে 5% সুদ। আপনাদের ছেলের কাছে এ কথা শুনেছি। গ্রামের পুরুষেরা তো বটেই, বউ মেয়েদেরও আপনার উপর এতটাই বিশ্বাস, তাদের জমানো সামান্য টাকা সুদে বাড়াবে বলে আপনাকে ধার নিতে সাদাসাদি করে। অনেক জমি আপনি এভাবেই কিনেছেন। তখন জিনিসপত্রের দাম কম ছিল। এখন 1,20,000 মূল্য এবং সুদ গুনতে গেলে সংসার চলবে কি করে? আপনারা কষ্টে থাকলে আমরাও কি ওখানে শান্তিতে থাকতে পারবো? টাকা পাঠাতেই হবে। চাপটা আলটিমেটলি থেকেই যাবে সবার উপরে। এতক্ষণে ধৈর্যের বাঁধ ভাঙল শ্বশুরমশাইয়ের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। টেবিল ঠেলে বেরিয়ে আস্তে আস্তে বললেন, এই সম্বন্ধটা তাহলে ক্যান্সেল করে দাও। সস্তার পাত্র দেখো, যাদের এত চাহিদা নেই। অনেকেই এসেছে, আসবে। দাওয়া থেকে নেমে উঠোন ধরে এগিয়ে যাচ্ছেন সুরঞ্জনের বাবা। থামছেন না। বাড়ির সীমানা পেরিয়ে ঢুকে গেলেন বাঁশঝাড় মোড়া মাটির রাস্তায়। চাপা কান্নার শব্দ ওঠে দাওয়াতে। সচকিত হয়ে ঘাড় ফেরায় শিখা। দেখে মুখে আঙুল চাপা দিয়ে শাশুড়িমা আপ্রাণ চেষ্টা করছেন কান্না আটকানোর। অপ্রভিত হয়ে পড়ে শিখা। কেন কাঁদছেন উনি? স্বামীর অপমানে নাকি মেয়ের বিয়ের অনিশ্চয়তায়? শিখা উঠে গিয়ে শাশুড়ির কাছে যায়। অপরাধী কণ্ঠে জিজ্ঞাসা করে, মা, কেন কাঁদছেন? কান্না সামলাতে নাজেহাল শাশুড়িমা কাটা কাটা ভাবে যা বলেন, জড়ো করলে দাঁড়ায়, আনন্দে কাঁদছি। এতদিন পরে একমাত্র তুমি আমার বুকের কথা বলতে পেরেছ। শাশুড়ির মাথা কাঁধে নেয় শিখা। হাত বুলিয়ে দেয় পিঠে। গন্ধ পায় ন্যাপথলিন মাখা দুঃখের। রাত নামল ভীরু পায়ে, ভীষণ নিশ্চুপে। দুপুরের মিটিংয়ের পর থেকেই এ বাড়ির লোক কথা বলছেই না প্রায়। ভারী আবহাওয়াটা কিভাবে যেন টের পেয়ে সন্ধেবেলা গ্রামের লোকেরাও গল্পগাছা করতে এলো না। ইদানিং নাকি আড্ডার একটাই বিষয়, কিভাবে সুসম্পন্ন করা যায় মিলির বিয়ে। শিখার শ্বশুরমশাই ফিরলেন রাত করে। নিঃশব্দে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঢুকে গেছেন। শিখার কিন্তু প্রত্যাশা ছিল শ্বশুরমশাই তার অকাট্য যুক্তিগুলো মেনে নেবেন। বাড়ি ফিরে বলবেন, থাক তাহলে, নিকুঞ্জচণ্ডীর জমিটা কিনছি না, বিয়েটাই আগে। এসবের কোনো লক্ষণই দেখা গেল না। স্বাভাবিক কারণেই শিখা এখন খুব হতাশ। রাতের খাওয়া দাওয়া সেরে ওদের নির্দিষ্ট ঘরে শুয়েছে। চোখে ভাসছে মিলির মুখ। বেচারি আকুল আর্ত চাউনিতে বিকেল থেকে রাত লক্ষ্য করে গেছে দাদা বৌদিকে। আন্দাজ করার চেষ্টা করেছে বিয়ে নিয়ে শিখাদের সিদ্ধান্ত। মিটিংয়ের পরে ও বিষয়ে শিখা আর সুরঞ্জনের মধ্যে আর কোনো কথা হয়নি। বউয়ের ঘুম আসছে না দেখে সুরঞ্জন এখন গভীর মনোযোগ সহকারে উপুড় হয়ে শুয়ে বই পড়ছে। আসলে ভান, বোনের বিয়ের ব্যাপারে মতামত দেওয়ার সাহস হচ্ছে না। বিকালে গ্রামের এদিক ওদিকে শিখাকে নিয়ে গেছে সুরঞ্জন। বেছে বেছে সেই সব জায়গাতে যেখানে শ্বশুরমশাইয়ের কিছু না কিছু অবদান আছে। দেখালো কেলেঘাই খালের উপরে বাঁশের সাঁকো, পিছনের গ্রামের সঙ্গে যোগাযোগের সংক্ষিপ্ত পথ।
সাঁকোটা নিজের টাকায় করিয়েছেন শ্বশুরমশাই, মেনটেনেন্সের খরচও তার। নিয়ে গেল গ্রামের শ্মশানে। চত্বর ঘিরে প্রচুর সোনাঝুরির গাছ। প্রথম লাগিয়েছিলেন সুরঞ্জনের বাবা। পতিত জমিতে বৃক্ষরোপণের কালচার তিনিই তৈরি করেছিলেন গ্রামে। বহু গাছ একসময় পোঁতা হয়েছিল, এখন নিজের থেকেই হয়। ছোটগুলো রেখে কাটা হয় পরিণত গাছেদের। কাঠ বিক্রির টাকা গ্রামের উন্নতিকল্পে লাগে। এরকম আরও অনেক কিছু দেখালো সুরঞ্জন। দাতব্য চিকিৎসালয়, বোল্ডার ফেলা রাস্তা, স্কুল বাড়ির সংস্কার, এসব কিছুর পিছনে শ্বশুরমশাইয়ের বিশেষ উদ্যোগ রয়েছে। আসলে সারা বিকেল জুড়ে সুরঞ্জন প্রমাণ করার চেষ্টা করেছিল তার বাবা ততটা খারাপ নয় যতটা শিখা ভাবছে। কিন্তু শিখা ভালো মতোই বুঝে গেছে গ্রামের প্রতি শ্বশুরমশাইয়ের এই অবদানের মূল উদ্দেশ্য মিশ্র পরিবারের প্রভাব বিস্তার। সুরঞ্জনকে বেকায়দায় ফেলার জন্য শিখা ইচ্ছে করেই মিশ্র বংশের কালিমার দিকগুলো তুলে ধরছিল। জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তোমার দাদুর বাবার আর সব বউয়ের সন্তানরা হারিয়ে গেল কোথায়? রক্ষিতাদেরই বা কি হলো? বিষম অনাগ্রহে যতটা সম্ভব সংক্ষেপে উত্তর দিয়েছিল সুরঞ্জন। দাদুর 2 সৎমায়ের একটি করে মেয়ে। তখনকার দিনে কন্যা সন্তানের পিতার সম্পত্তির উপরে আইনি অধিকার ছিল না। বিয়ে হয়ে যাওয়া মানেই পর। শেষ বয়সে সেই মেয়েদের একজনের কাছে আশ্রয় নিতে হয়েছিল, রাখালচন্দ্র মিশ্রকে। দাদু এবং তার মা অনেক আগেই পৃথক হয়ে গিয়েছিলেন রাখালচন্দ্রের অনাচারের সংসার থেকে। একজন রক্ষিতা রাখালচন্দ্রের অবস্থা পড়তেই পালিয়ে যায়, অন্যজন থেকে গিয়েছিল। এখান থেকে দাদুর বাবা চলে যাওয়ার পরেও অনিচ্ছে সত্ত্বেও দাদু তার ভরণ পোষণ করতেন। মহিলার 3 কুলে কেউ ছিল না। ঠাকুমার মুখে শুনেছি তার নাম ছিল জাহ্নবী। শিখা বাড়ি ফিরেই সুরঞ্জনের ঠাকুমাকে ধরেছিল। দিদা, জাহ্নবীর সঙ্গে ভাবছিল আপনার। খেচ্ছা কাহিনী বলেই গোড়ার দিকে মিচকি হেসে ফেললেন ঠাকুমা। তারপর বললেন, সে মেয়ে ছেলেকে আমি 2 চোখে দেখতে পারতাম না। তোমাদের দাদুর ছিল দয়ার শরীর। জাহ্নবীকে থাকতে দিয়েছিলেন গোয়ালের পাশে একটেরে ঘরে। কি করতো সারাদিন? জানতে চেয়েছিল শিখা। ঠাকুমা বললেন, কি আবার করবে, বাড়ির নানা রকম কাজ, ধান শুকোনো, মুড়ি ভাজা, গরু চড়ানো, উঠোন ঝাঁট দেওয়া। আমি পাকশালার বাইরে থালায় খাবার রেখে দিতাম, নিয়ে চলে যেত। কোনো কথাবার্তা নয়। শেষের দিকে মাথাটা একটু গোলমাল মতো হয়ে গিয়েছিল। শূন্যের দিকে তাকিয়ে গাল পারত কাকে যেন। আমার মনে হয় তোমার শ্বশুরমশাইয়ের মতো জাহ্নবীও দেখতে পেত তাকে, মানে তোমাদের দাদুর বাবাকে। আচ্ছা দিদা, উনি যখন একাধিক বিয়ে করলেনই, 2 জন রক্ষিতাকে বঞ্চিত করলেন কেন? জানতে চেয়েছিল শিখা। উত্তরে ঠাকুমা এই প্রথম নিজের শ্বশুরের পক্ষ নিলেন। বলেছিলেন, কি করে করবেন? 2 জনেই যে অব্রাহ্মণ, চোখে ধরেছিল বলেই নিয়ে এসেছিলেন। আরও অনেক কিছুই বলে গেলেন সুরঞ্জনের ঠাকুমা। অন্যমনস্ক হয়ে দাওয়ায় বসে শেষ বিকেলের আলোয় নির্মল গ্রাম চিত্র দেখছিল শিখা। কোথাও কোনো মালিন্য নেই, খাতার সাদা পাতার মতো। কে বলবে এখানেই কত টানাপোড়েনের ইতিহাস লেখা হয়ে আছে? এখন রচনা হচ্ছে একটা নতুন আখ্যান, যার একটি চরিত্র শিখা নিজে। কতটা গুরুত্বপূর্ণ সেই চরিত্র তা অবশ্য জানে না। কি হলো, আজ কি সারা রাত জেগে কাটিয়ে দেবে? আলতো করে বুকের উপরে উঠে এসে জিজ্ঞেস করল সুরঞ্জন। খানিকটা ঘোর লাগা গলায় শিখা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, জাহ্নবীর যখন যৌবন ছিল, সে তো এই ভিটের উপরই কোনো একটা ঘরে রাখাল মিশ্রর সঙ্গে শুতো। তাই তো হওয়ার কথা, এখানেই ছিল আমাদের পুরনো বাড়ি। হঠাৎ এই প্রশ্ন কেন? না, আমি ভাবছিলাম এই ঘরটাই সেই জায়গা নয় তো। শিখা ঠিক কি মিন করতে চাইছে বুঝতে না পেরে সুরঞ্জন তাকিয়ে থাকে ওর মুখের দিকে। তবে ভাবনাটা যে শুভ নয় সেটা আন্দাজ করতে অসুবিধা হচ্ছে না।
শিখা ফের বলে ওঠে, তখনকার দিনটাই ভালো ছিল, কি বলো? প্রচুর মৌজ মস্তি করে গেছে রাখালচন্দ্র মিশ্র। 5টা মহিলার। বউকে আদর করার ইচ্ছে হয়েছিল সুরঞ্জনের, সেই আশায় এখন ছাই। বলে ওঠে, তুমি ঘুমোবে, কাল সকালবেলায় বেরোতে হবে কিন্তু। বিছানা থেকেই হাত বাড়িয়ে আলোর সুইচটা অফ করে দেয় সুরঞ্জন। ভোর রাতে বৃষ্টি হয়ে গেল, ঘুম ভাঙতে দেরি হয়েছে শিখার। এখন দ্রুত হাতে ব্যাগ গোছাচ্ছে। চৌকাঠে এসে দাঁড়ালো মিলি। লতানে গাছের মতো ঠেসান দিল পাল্লায়। এমনিতেই রোগা শরীর, আরও যেন শীর্ণ লাগছে। সারা রাত হয়তো ভালো করে ঘুমোয়নি, দুশ্চিন্তা করে গেছে নিজের বিয়ে নিয়ে। কিছু বলবি? মিলির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে শিখা। আমি কিন্তু আর পাত্রপক্ষের সামনে বসতে পারবো না বৌদি, অনেক বসেছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এরকম জেদের সুরে কখনো কথা বলে না মিলি। একটা মরিয়া ভাব আর তাড়াহুড়ো দেখা যাচ্ছে ওর মধ্যে। বারবার পাত্রপক্ষের সামনে দাঁড়ানোর অপমান থেকে কি পালাতে চাইছে মিলি? শিখা না নিয়ে গেলেও ও পালাবেই, তেমন বুঝলে হয়তো জীবন ফেলে রেখে। নিজের প্রতি এই গ্লানি থেকে ওকে বার করে আনতেই হবে। মিলির কাছে যায় শিখা, কাঁধে হাত রেখে বলে, আমি নিয়ে যেতেই পারি তোকে, সাধ্যমতো জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। মাঝপথে কিন্তু ফিরে আসতে পারবি না, মনে রাখিস। এখানে আসা মানেই আবার দাঁড়িপাল্লায় ওঠা। কি করবি ভেবে দেখ। বৃষ্টি ভেজা উঠোনে এসে দাঁড়িয়েছে গোটা মিশ্র পরিবার। দশরথ এসে গেছে ভ্যান রিক্সা নিয়ে। কিছুক্ষণ অন্তর হর্ন বাজিয়ে বাজিয়ে তাড়া দিচ্ছে। প্রণাম পর্ব চলছে এখন। মিলি তার দাদা বৌদির সঙ্গে চলে যাচ্ছে। বাড়ির বউরা ঘোমটার আড়ালে লুকিয়েছে কষ্ট। পুরুষদের চেহারায় নিরুপায় ভাব। মেয়ে চলে যাচ্ছে, ভেস্তে দিচ্ছে পাকা হয়ে থাকা সম্বন্ধ। বিনয়েন্দ্র স্ত্রীর থেকে শুনেছেন। মিলিকে ব্যাগ গোছাতে দেখে ওর মা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, তুই কোথায় চললি? মেয়ে বলেছে, দাদা বৌদির ওখানে। আমার থেকে বাবার কাছে যখন জমি বড়, বাবা ওই নিয়ে থাক, ভাবতে বারণ করো আমার বিয়ে নিয়ে। স্ত্রীর মারফত সব খবর শুনে নিরুত্তাপ ছিলেন বিনয়েন্দ্র, যা দেখে মিলির মা বারবার বলছিল, কি হলো, কিছু করো, তুমি এত চুপচাপ কেন? মিলির মা লক্ষ্য করেনি। তখন চেয়ারে বসে থাকা বিনয়েন্দ্রর পা জোড়া টেবিলের তলায় কাঠের উপরে ঘন ঘন নড়ছিল। সেই অস্থিরতা এখনো রয়ে গেছে। ভিজে উঠোনে ঠিকমতো যেন দাঁড়াতে পারছেন না বিনয়েন্দ্র। যথাসম্ভব নিজেকে দৃঢ়বদ্ধ রেখেছেন। ছেলে বৌমা প্রণাম সেরে গেছে। মেয়ে আসছে। লালটু শিখার মতো চটি পড়ে নয়, গ্রামের রীতি মেনে খালি পায়ে গুরুজনদের প্রণাম করছে মিলি। বিনয়েন্দ্রকে প্রণাম করে সামনে আর দাঁড়ালো না, চলে যাচ্ছে। ভিজে মাটিতে ওর পায়ের ছাপ। বুকটা খাঁ খাঁ করে ওঠে বিনয়েন্দ্রর। এই প্রথম তাদের ভিটেতে লক্ষ্মীর পা বাইরের দিকে আঁকা হলো। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না বিনয়েন্দ্র। চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে মেয়ের পায়ের ছাপ। বৌমা এসে দাঁড়ালো সামনে, বলল, আপনার মতোই ভূমিহারা চাষিরা নিভৃতে তাদের জমির উপরে এসে চোখের জল ফেলে গেছে। আপনি আপনার ঠাকুরদা কেউ দেখতে পাননি। হেঁট করা মাথা ঘন ঘন নাড়াচ্ছেন বিনয়েন্দ্র। বলছেন, মিলিকে নিয়ে যেও না, বিয়ে এ বাড়িতেই হোক, জমির দরকার নেই আমার। বিনয়েন্দ্রর কথা শুনে সকলে স্তম্ভিত। একটু পরেই বিস্ময় ও স্তব্ধতা ভেঙে দিয়ে আনন্দের হাসি ছড়িয়ে পড়ে সবার মুখে। শিখা বলে, মিলি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, কয়টা দিন আমাদের ওখানে গিয়ে থাকুক, বিয়ের 2-4 দিন আগে নিয়ে আসব। বিনয়েন্দ্র মুখ তুলে দেখেন পুত্রবধূকে। দেখতে পান মেয়েটার হৃদয় যেন বিঘের পর বিঘে ফসল ভরা জমি। অত জমি দখল করার সাধ্যি কার?
বড়জোর আশ্রয় নেওয়া যেতে পারে। শেষ হল সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত গল্প দখল। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।